আসসালামু আলাইকুম। আমি মুহতাসিম হক নাহিয়ান। বর্তমানে আমি বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। রিসেন্টলি আমি জিআরই এক্সাম অ্যাটেন্ড করেছিলাম। তো এই ভিডিওতে আমি আমার জিআরই এক্সামের প্রিপারেশনের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটাকে আমি দুভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি ট্রাই করব হোয়াট ইজ জিআরই এই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার, এবং দ্বিতীয় ভাগে আমি আমার এক্সাম চলাকালীন টাইমে বা এক্সামের প্রিপারেশনের সময়, প্রিপারেশনের আগে যে টাইপের কোশ্চেন আমি নিজের মধ্যে ফেস করেছি সেগুলোকে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মাধ্যমে আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যান্সার করার ট্রাই করব। সো হোয়াট ইজ জিআরই? জিআরই হচ্ছে গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আপনার ব্যাচেলর কমপ্লিট হয়ে গেলে যদি আপনি গ্র্যাড স্কুলের জন্য প্রিপারেশন নেন, তবে আপনার গ্র্যাড স্কুল অ্যাডমিশনের আগে সম্ভবত আপনি জিআরই এক্সাম দেওয়ার কথা ভেবে থাকবেন। মূলত আমরা ফান্ডিং ম্যানেজ করতে বা কোনো প্রফেসরের আন্ডারে অ্যাসিস্ট্যান্টশিপ, সেটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হোক বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হোক, অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করার জন্য আমরা জিআরই এক্সাম দিয়ে থাকি। এবং সেই এক্সামের যে স্কোরটা আসে সেটা আমরা ওই নির্দিষ্ট ইউনিভার্সিটিতে বা প্রফেসরকে আমরা সাবমিট করে থাকি। সো যদি জিআরই এক্সামের স্ট্রাকচার এবং টাইম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখতে যাই, মূলত এই এক্সামে তিনটা পার্ট থাকে: অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট, ভার্বাল রিজনিং এবং কোয়ান্টিটেটিভ রিজনিং। অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট বা এডব্লিউএ তে একটা সেকশন থাকবে, ভার্বালের ক্ষেত্রে দুটো সেকশন থাকবে এবং কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে দুটো সেকশন থাকবে। সো অ্যানালিটিক্যাল রাইটিং এর ক্ষেত্রে একটা ইস্যু থাকবে। সেই ইস্যুটার আমি এগ্রি করি কিনা বা ডিসএগ্রি করি কিনা সেটার পক্ষে বা বিপক্ষে আমার যুক্তি প্রদর্শন করা লাগবে। এই রাইটিং এর জন্য আমি 30 মিনিট সময় পাবো। এবং পরবর্তীতে আমার ভার্বাল এবং কোয়ান্ট, প্রতিটা সেকশনের জন্য যদি আমি দেখি, ভার্বালে আমার সেকশন ওয়ানে 12টা কোশ্চেন থাকবে এবং সেই 12টা কোশ্চেন অ্যান্সার করার জন্য 18 মিনিট পাবো। সেকশন টু তে 15টা কোশ্চেন থাকবে এবং সেই 15টা কোশ্চেন অ্যান্সার করার জন্য আমি 23 মিনিট পাবো। একইভাবে কোয়ান্টে প্রথম সেকশনে 12টার জন্য আমি 21 মিনিট পাচ্ছি এবং দ্বিতীয় সেকশনে 15টা কোশ্চেনের জন্য আমি 26 মিনিট পাচ্ছি। তো আমার সবার আগে এডব্লিউ এর অ্যান্সার করা লাগবে। এরপরে আমি ভার্বাল বা কোয়ান্ট কোনটা পাচ্ছি সেটা আসলে সাইমুলটেনাস অর্ডারে হতে পারে। অর্থাৎ এমন হতে পারে যে আমি আগে কোয়ান্ট ওয়ান পাচ্ছি, ভার্বাল ওয়ান পাচ্ছি, দেন কোয়ান্ট টু পাচ্ছি, ভার্বাল টু পাচ্ছি। অথবা এমনও হতে পারে এডব্লিউ এর পরে আমি ভার্বাল ওয়ান পাচ্ছি, কোয়ান্ট ওয়ান পাচ্ছি, দেন ভার্বাল টু পাচ্ছি, কোয়ান্ট টু পাচ্ছি। অর্থাৎ যে অর্ডারই হোক না কেন, এডব্লিউ এটা আমার সবার আগে থাকবে। তবে এক্ষেত্রে একটা ক্যাচ হচ্ছে, ভার্বালের বা কোয়ান্টের আমার সেকশন টু ডিপেন্ড করবে আমি সেকশন ওয়ানে কেমন স্কোর করলাম তার উপর। অর্থাৎ আমি যদি সেকশন ওয়ানে কোয়ান্টের ক্ষেত্রে খুবই মানে সবগুলো কোশ্চেনের অ্যান্সার মোটামুটি কারেক্ট করি, তাহলে আমার কোয়ান্টের সেকশন টু এর ডিফিকাল্টি একটু বেড়ে যাবে। যদি আমি অনেক বেশি পরিমাণে ভুল করি সেকশন ওয়ানে, তাহলে আসলে আমার সেকশন টু এর ডিফিকাল্টি একটু ইজি হয়ে যাবে, যেন আমি সেকশন টু থেকে আহ, কিছু নাম্বার তুলতে পারি। সেম ফর ভার্বাল, ভার্বালে যদি আমি সেকশন ওয়ানটা অনেক ভালো করে থাকি, সেকশন টুটা ডিফিকাল্টি বেশি হবে। যদি সেকশন ওয়ান আমি মানে অনেকগুলো অ্যান্সার ভুল করি, তাহলে সেকশন টু হচ্ছে আমার কঠিন হয়ে যাবে। ওকে। সো জিআরই স্কোর, জিআরই স্কোর মূলত 340-এ হয়ে থাকে। এই 340-এর মধ্যে হচ্ছে কোয়ান্টে 170, ভার্বালে 170, এই হচ্ছে টোটাল মার্কস। বাট এই 170 আসলে মিনিমাম 130 থেকে 170-এর মধ্যে। অর্থাৎ আপনি যদি শুধু এক্সামটা অ্যাটেন্ড করে থাকেন, সে আপনি কিছুই পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি আসলে আপনার ব্যাগে 130 স্কোর করছেন, হুইচ ইজ নাথিং। বাট এটা হচ্ছে মিনিমাম। যদি আপনি সব আনসার করতে পারেন কোয়ান্টে, তাহলে আপনি 170 পাবেন। সিমিলার ফর ভার্বাল, মিনিমাম 130 এবং ম্যাক্সিমাম 170। আর এডব্লিউ এর স্কোরটা এই 340 থেকে আলাদাভাবে কাউন্ট হয়ে থাকে। এডব্লিউ এর সর্বোচ্চ স্কোর হচ্ছে 6, আর সর্বনিম্ন হচ্ছে 0। অর্থাৎ আপনি যদি এডব্লিউ তে খুব ভালো করেন, আপনি 6-এর মধ্যে আসলে আপনার মার্কিংটা হচ্ছে 5-6 এমন মার্কিং। সো দিজ আর দ্য কন্টেন্টস অফ দ্য কোয়েশ্চেন। মূলত ভার্বালে যে কোশ্চেন গুলো থাকে
তিনটা ভাগে ভাগ হয়ে থাকে। এটাকে আমরা বলি টিসি, এসি এবং আরসি। টিসি মানে হচ্ছে টেক্সট কমপ্লিশন, এসি মানে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এবং আরসি মানে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। টিসি আর এসির মাধ্যমে মূলত আপনার ভোকাবুলারি যাচাই হয়, অর্থাৎ আপনি ওয়ার্ডের মিনিং কতটা ভালো মতো পারেন সেটা জাজ করবে। আর রিডিং কম্প্রিহেনশন থেকে মূলত আপনার রিডিং স্কিল বা রিডিং ক্যাপাবিলিটি জাজ করা হয়। আর কোয়ান্টে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে, তবে সেই কোশ্চেন গুলো সিলেবাস মূলত এর মধ্যে সীমাবদ্ধ থাকে: অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি এবং ডেটা অ্যানালাইসিস। সো বেসিক্যালি এই পর্যন্ত ছিল জিআরই নিয়ে আমার একদম বেসিক কোশ্চেন। এখন আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে ফ্রিকোয়েন্ট কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়ার ট্রাই করব, যেগুলো জিআরই সময় আমরা ফেস করে থাকতে পারি। প্রথম হচ্ছে, হাউ শুড আই রেজিস্টার ফর দ্য এক্সাম। অবশ্যই জিআরইর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ইটিএস এর ওয়েবসাইট। আমি সেই ওয়েবসাইটে যাব, এবং আমার অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে এক্সাম অ্যাটেন্ড করার জন্য। এই ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট লগ ইন থেকে শুরু করে এক্সামের জন্য রেজিস্টারের ক্ষেত্রে যেসব ইনফরমেশন আমি দিব, পার্সোনাল ইনফরমেশন, সব হুবহু একদম আমার পাসপোর্টের সাথে ম্যাচ করা লাগবে। অর্থাৎ আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার অ্যাড্রেস, জন্মস্থান, জন্ম তারিখ, সবকিছু কিন্তু আমার পাসপোর্টের সাথে ম্যাচ করা লাগবে। এবং এটা আমার আসলে খুবই যত্ন সহকারে সময় নিয়ে ফিল আপ করতে হবে। এন্ড অবশ্যই পেমেন্টের জন্য আমার একটা কার্ড লাগবে, যেটা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করা সম্ভব। কারণ আমার জিআরই ফি হচ্ছে $220। এই টাকাটা কিন্তু আমার কার্ডের মাধ্যম ছাড়া আমি পেমেন্ট করতে পারবো না, যদি আমি ওয়েবসাইট থেকে রেজিস্টার করতে চাই। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যে এক্সাম সেন্টারে জিআরই এক্সামটা দিব, আমি সেই সেন্টারে যাব, সেখানে যে এজেন্টটা আছেন তার সাথে আমি কথা বলবো। তা সেখান থেকে তার সাথে কথা বলে আমি আমার যে ডেটে এক্সাম দিতে চাচ্ছি সেই ডেটটা চুজ করব। এবং আমি তাকে আমার পাসপোর্টে একটা কপি দিব। সে নিজে আহ, আমার ইনফরমেশন নিয়ে ফিল আপ করে আমার রেজিস্ট্রেশন করে দিবে। সেক্ষেত্রে আসলে যদি আমার কাছে কার্ড নাও থাকে, আমি কিন্তু ক্যাশে পেমেন্ট করতে পারবো, সে কার্ডের মাধ্যমে আমার পেমেন্টটা কমপ্লিট করে দিবে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় অপশন ওয়ান নাকি অপশন টু কোন ভাবে রেজিস্ট্রেশন করব, আমি বলবো যে অপশন টু হচ্ছে কিছু ক্ষেত্রে ফিজিবল। কিভাবে? এক নাম্বার হচ্ছে, এখান থেকে কিন্তু আপনার টাইম সেভ হচ্ছে। কিভাবে? যখন আমি নিজে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করছি, অ্যাকাউন্ট খুলছি, অবশ্যই আমার একটা নির্দিষ্ট টাইম হাতে রাখা লাগবে যত্ন সহকারে রেজিস্ট্রেশন করার জন্য। যে কাজটা আসলে আমি সেন্টারে গেলে তারাই করে দিবে, আমি দিয়ে টাকা পেমেন্ট করে এসে পড়বো। আরেকটা জিনিস হচ্ছে, আমি যে এক্সাম সেন্টারে এক্সাম দিব, রেজিস্ট্রেশনের পরে তারা কিন্তু আমাকে একটা ফ্রি মক টেস্ট অফার করবে। এই ফ্রি মক টেস্টের মাধ্যমে আমি আমার এক্সাম সেন্টারের এনভায়রনমেন্ট নিয়ে পরিচিত হতে পারবো এক্সামের আগে। অর্থাৎ এখানে আমার ইনস্ট্রুমেন্ট আছে, যেমন হেডফোনের আমি হেডফোন দিয়ে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে কিনা ঠিক মতো সেই জিনিসগুলো চেক করতে পারছি। বা যেই এনভায়রনমেন্টে বসে আমি এক্সাম দিব সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তার উপর হচ্ছে আমি কোশ্চেন নিয়ে একটা আইডিয়া পাবো। লাস্ট আরেকটা আমি বলতে পারি, সেটা হচ্ছে, সে আমার প্রথমবারে যে স্কোরটা আসছে সেটা সাফিসিয়েন্ট না, আমার এক্সামে রিটেক দেওয়া লাগতে পারে। অনেক এক্সাম সেন্টার কিন্তু রিটেকের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট অফার করে। অর্থাৎ আমি যদি ওয়েবসাইটে এক্সামের জন্য রিটেকের জন্য রেজিস্ট্রেশন করি, আমার কিন্তু ওই একই পরিমাণ অ্যামাউন্ট দেওয়া লাগবে। এক্সাম সেন্টার থেকে রেজিস্ট্রেশন করলে সেখান থেকে কিছু পরিমাণ কাট হতে পারে। তো এটা আমার কাছে একটা অ্যাডভান্টেজ মনে হয়। ওকে, হুইচ ম্যাটেরিয়ালস শুড আই ফলো। আমি যদি আমার কথা বলি, আমি বলবো গ্রেগমেট প্লাস কেএমএফ। গ্রেগমেট হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি পেইড ভিডিও সাবস্ক্রিপশন নিতে পারবেন। অর্থাৎ তারা হচ্ছে আপনার 1 মাস বা 2 মাসের প্ল্যানে আপনাকে রিসোর্স প্রোভাইড করবে, সেই ভিডিওগুলো দেখে আপনি জিআরই এক্সাম নিয়ে প্রিপারেশন নিতে পারেন। প্লাস ওদের কিছু প্র্যাকটিস প্রবলেমও থাকে, আপনি যদি সময় পান সেগুলো সলভ করতে পারেন। তবে মেইন ফোকাস হচ্ছে আমার আসলে ভিডিওগুলোর জন্য, যেগুলো দেখে আমি জিআরই ট্রিক্স, ট্যাকটিক্স এবং আরো সিলেবাস রিলেটেড যা যা আছে সেটা নিয়ে আইডিয়া পাবো। যখন আমার ভিডিওগুলো দেখা কমপ্লিট হয়ে গেল, তখন আমি সরাসরি চলে যাব কেএমএফ এর ওয়েবসাইটে।
এই ওয়েবসাইট থেকে আমার আসলে প্র্যাকটিস করা, এটা একদম কমপ্লিটলি আনপেইড। সো এখান থেকে প্র্যাকটিস করার জন্য আমার কোনো টাকা দেওয়া লাগবে না। এবং আমার টার্গেট থাকবে যদি একটা ভালো জিআরই স্কোর আমি করতে চাই। তো বাই ভালো জিআরই স্কোর আমি মিন করছি, ধরুন কোয়ান্টে যদি আমি 160 প্লাস পেতে চাই, কেএমএফ সলভ করার কোনো বিকল্প আমি দেখছি না। এটা আমার একার আনসার না। আমি আমার এক্সামের প্রিপারেশনের সময় সে আমি 5 থেকে 6 জনের মানে থেকে যদি আমি শুনে থাকি যে জিআরই এক্সামের প্রিপারেশনের জন্য সলভ করার ক্ষেত্রে কোন ম্যাটেরিয়ালটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে আরো অনেক ম্যাটেরিয়াল আছে, যেমন ম্যানহাটন থাকতে পারে, তারপর কাপলান থাকতে পারে, আরো বিভিন্ন কিছু আছে। তো সবাই আসলে এক কথায় আমাকে বলেছিল যে কেএমএফ সলভ করার জন্য, কারণ একদম জিআরই আমি যদি বলি 95% কাছাকাছি স্ট্যান্ডার্ডের এক্সাম কোশ্চেন পাওয়ার ক্ষেত্রে কেএমএফ এর কোনো বিকল্প নাই। যদি আপনার সন্দেহ থাকে বা আপনার আগ্রহ থাকে, কে ম্যানহাটানে 1 থেকে 6 6টা বই আছে, আপনি সেই বইগুলো ঘেঁটে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, ম্যানহাটানের বইয়ে যে স্ট্র্যাটেজি ট্রিক বা কোশ্চেন গুলা থাকে, ওই লেভেল, যদি আপনি আমার মতো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকেন বা আমার সিমিলার ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, ম্যানহাটানের ডিফিকাল্টি লেভেল আমরা বহুত আগে পার করে এসেছি। সো আমার জন্য এটা ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে, এবং আমি কেএমএফ এ মনে করব যে সুইচ করা প্রবাবলি বেস্ট অপশন হবে। গ্রেগমেটের মতো আহ, একটা অল্টারনেটিভ থাকতে পারে যেটা অনেক পরিচিত নাম, ম্যাগুস। এটা হচ্ছে পেড সাবস্ক্রিপশনের মাধ্যমে ওরা ভিডিও টিউটোরিয়াল প্রোভাইড করে। তবে গ্রেগমেটের 1 মান্থের সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট হচ্ছে $8। খুবই মিনিমাল। বাট ম্যাগুসের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে আমার যতটুকু মনে হয় $149। এটা আসলে মানে সেই ক্ষেত্রে গ্রেগমেট আসলে খুবই সাশ্রয়ী। সো আমি যদি আরেকবার রিভিউ করি, আমি আমার ক্ষেত্রে বলবো যে আমি ভিডিও টিউটোরিয়ালের জন্য গ্রেগমেট ফলো করেছি, এন্ড দেন কোশ্চেন সলভের জন্য আমি কেএমএফ থেকে সলভ করেছি। সো হোয়াট ইজ কেএমএফ? ম্যানহাটন বা কাপলান এগুলোর ক্ষেত্রে আমরা জানলাম, যেটা সেটা তো অবশ্যই পিডিএফ বা বই আকারে পাওয়া যাবে, বাট কেএমএফ এর কিন্তু কোনো পিডিএফ বা বই নাই, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমি gad.kmf.com এখানে গেলে আসলে আমি কেএমএফ এর ওয়েবসাইটটা পাবো। এখান থেকে আসলে আমি মানে যতগুলো কোশ্চেন আছে ট্রাই করা লাগবে সবগুলো সলভ করে, যদি আমি একটা ভালো স্কোর করতে চাই। তবে কেএমএফ এর ওয়েবসাইটে একটা উম, মানে ড্রব্যাক হচ্ছে, এই ওয়েবসাইটটা একটা চাইনিজ ওয়েবসাইট। সো ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারফেস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু চাইনিজ। অনেকের ক্ষেত্রে এটা একটু ইনকনভিনিয়েন্ট হতে পারে, এবং অবশ্যই মানে সাইন ইন করার ক্ষেত্রে আপনার কেএমএফ সলভের আগে অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। সেই সাইন ইন এর প্রসেসটাও কিন্তু আপনার যে ইন্টারফেসটা আসে সেটা চাইনিজ। এবং আপনার রিফ্রেশ থেকে শুরু করে সবকিছু করার আগে আপনার গুগল ট্রান্সলেটরে আপনার পেজটাকে চাইনিজ থেকে ইংলিশে কনভার্ট করে একটার পর একটা পেজ বাই পেজ যেতে হবে। বাট যদি আপনি, এগেইন বলবো, সলভ করার জন্য কেএমএফ এর বিকল্প নেই। তবে ইজ দেয়ার এনি অল্টারনেটিভ ওয়েবসাইট দেন দ্য ট্রেডিশনাল কেএমএফ ওয়েবসাইট? হ্যাঁ, আছে। সেটা হচ্ছে GRE.Quantschool.com। এই ওয়েবসাইটটা মূলত বাঞ্চ অফ বাংলাদেশি পিপলের বানানো। তারা যেটা করেছে, তারা খুবই ভালো একটা কাজ করেছে। কেএমএফ এর কোশ্চেন হুবহু, এই যে কেএমএফ 1147, কেএমএফ ভার্বাল, এই কোশ্চেন গুলো হুবহু তারা সেকশন ওয়াইজ তাদের ওয়েবসাইটে প্রোভাইড করেছে। কেএমএফ এর একটা লেটেস্ট এসেছে 1794। যদি আপনি ভালো স্কোর করতে চান, এই 1147 কোশ্চেন আপনার সলভ করে যেতেই হবে। যদি সময় থাকে আপনি এই 1794 ট্রাই করতে পারেন। এখানে ভার্বালেরও কোশ্চেন আছে, আপনি এই ওয়েবসাইটে গেলে সেকশন ওয়াইজ আপনি কোশ্চেন গুলো দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে শুড আই স্টার্ট উইথ সলভিং কেএমএফ ফার্স্ট এন্ড দেন ডিসাইড ওয়েদার টু বাই গ্রেগমেট, হুইচ ইজ ভেরি অবভিয়াস। কারণ এই কোশ্চেনটা আসাটা খুবই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে একটা আনপেইড মাধ্যম, যেটা সলভ করার জন্য আসলে আপনার কোনো টাকা প্রোভাইড, টাকা পে করা লাগছে না। আর এটা পেইড, তাই না? সো আপনি এটা ভাবতে পারেন, যেহেতু আমি জানি না যে জিএর এক্সাম আমি আদৌ ভালো স্কোর করতে পারবো কিনা, তো আমি আগেই পেইডে গিয়ে
টাকা খরচ করে আহ, টাকা খরচ করার চেয়ে আমি কি আনপেইড ওয়ে থেকে টেস্ট করে দেখবো কিনা যে আমি জিআরই পাচ্ছি কিনা? এর উত্তর হচ্ছে না। আপনি যদি এটা করতে চান, এটা হবে সম্পূর্ণ ওয়েস্ট অফ ইউর টাইম, এবং আপনার কনফিডেন্স লেভেল খুবই ডাউন হয়ে যাবে। কারণ খুবই নর্মাল যে জিআরইতে যে কোশ্চেন গুলা আসে, ওই কোশ্চেন গুলা আমাদের মানে নর্মালি নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে পারা পসিবল না যদি আমরা প্রপার ট্রিক্স না জেনে থাকি। সো আপনি যখন সেই ট্রিক গুলো না জেনে বা সিলেবাস কমপ্লিট না করে সরাসরি অ্যান্সার করতে যাবেন বা প্র্যাকটিস করতে যাবেন, আপনি দেখবেন যে মানে, আপনার কাছে মনে হচ্ছে যে এই কোশ্চেনের অ্যান্সার 1 মিনিটে দেওয়া ম্যাজিক ছাড়া কিছু না। কিন্তু সেটা কিন্তু আসলে না। আপনি শুধুমাত্র প্রপার ট্রিক জানেন না দেখে আপনি সেটা সলভ করতে পারছেন না। এমন হতে পারে যে আপনি কোনো অ্যান্সারই সলভ করতে পারছেন না, কারণ আপনি আগে জেনে আসেননি যে কিভাবে এটা অ্যান্সার করা লাগবে। আমি বিষয়টা আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। যেমন এটা হচ্ছে একটা ভার্বালের কোশ্চেন, এটা মূলত ভার্বালের আরসি টাইপ কোশ্চেন, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন। ধরুন যদি আপনাকে বলা হয় যে হোয়াটস দ্য মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ, মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ, এবং যদি আপনাকে বলা হয় এই কোশ্চেন অ্যান্সার আসলে আপনাকে 1 মিনিটও না বা তারও কম সময়ে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, আপনি হয়তো পুরো কোশ্চেন পুরো প্যাসেজটা পড়তেই 3 থেকে 4 মিনিট লাগাবেন। তার উপর এমন, এটা খুবই অবভিয়াস যে আপনি সবগুলো মিনিং নাও জানতে পারেন। যদি আপনি এখানে অনেকগুলো মিনিং নিয়ে আহ, পরিচিত না থাকতে পারেন, এবং সেন্টেন্সটা যে আপনি প্যাসেজটা একবার পড়েই আপনি বুঝতে পারবেন সেটাও কিন্তু না। আপনার বারবার পড়া লাগতে পারে, 2বার 3বার 4বার। ততক্ষণে দেখা যাবে আপনার আসলে 30 থেকে 35 সেকেন্ডের পরিবর্তে 3 থেকে 4 মিনিট চলে গেছে, যেটা একটা বড় লাক্সারি আপনার জন্য। এই টাইমটা কিন্তু ওয়েস্ট করা যাবে না। যদি আমাকে বলা হয় যে এটার মেইন আইডিয়াটা আসলে কি বা কোন লাইনের মধ্যে মেইন আইডিয়া আছে, আমার কিন্তু 10 সেকেন্ডও লাগেনি মেইন আইডিয়াটা বের করতে। সেটা হচ্ছে, we have found that among many strains of rat, these normal rules of transplantation are not obeyed by liver transplants. That means rats' livers are not, sorry, rats' livers are exceptional. মূলত এখানে এটাই বলা হয়েছে এবং এটাই মেইন আইডিয়া। আমি এটা কিভাবে পারলাম 10 সেকেন্ডের মধ্যে? আমি আসলে পুরো প্যাসেজটা কিন্তু পড়িনি। আমি পুরো প্যাসেজের মধ্যে এই হাউএভার যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা খোঁজে ট্রাই করেছি। এটা হচ্ছে, বলা হয় কনসেশন। এই ওয়ার্ডটাকে বলা হয় কনসেশন। যখনই আমি হাউএভার, বাট, এই টাইপের ওয়ার্ড গুলো দিয়ে কোনো একটা সেন্টেন্স স্টার্ট করা দেখব, তখন আমি বুঝতে পারবো যে আসলে এই ওয়ার্ড থেকে বা এই সেন্টেন্স থেকে যে অথর আছে সে আমাকে প্যাসেজের মূল আইডিয়া দেওয়ার ট্রাই করছে। ধরুন আমি যদি বলি যে ফর এক্সাম্পল, আই হ্যাভ ইটেন এ বার্গার বাট আই লাভ রাইস। আমি বার্গার খেয়েছি কিন্তু আমি ভাত পছন্দ করি। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি ভাত পছন্দ করি, এটাই তো। তো যখনই আমি এরকম বাট বা হাউ এভার দিয়ে সেন্টেন্স ট্রাই করতে যাব, তখনই আসলে সেখানে আমার সেন্টেন্সের মূল আইডিয়াটা থাকবে। তো আমার কিন্তু এটা অ্যান্সার করতে আসলে 3 থেকে 4 মিনিট লাগেনি, কারণ এইটা অ্যান্সার করার এই ট্রিকটা আমি অলরেডি গ্রেটমেট থেকে শিখে নিয়েছি। যেমন এটা আরেকটা হতে পারে, এটা হচ্ছে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স পারেন কিনা সেই এবিলিটি ট্রাই করার মানে চেষ্টা করা হয়েছে এই কোশ্চেনে। এই টাইপের কোশ্চেনে সেন্টেন্স ইকুইভ্যালেন্স যেটা, সেটার মেইন আইডিয়াটা হচ্ছে এখানে 6টা আনসার আছে, সরি 6টা অপশন আছে। এই 6টা অপশনের মধ্যে এমন 2টা অপশন আছে যে 2টা অপশনের মিনিং সেম, এবং সেই 2টা অপশন যদি আমি আমার সেন্টেন্সে অ্যাপ্লাই করি, আহ, সেক্ষেত্রে আমার আসলে মানে একই রকম অ্যান্সার পাওয়া যাবে এবং ওই 2টা অ্যান্সারের জন্য আমার সেন্টেন্সটা কারেক্ট হবে।
তো এটার ক্ষেত্রে যদি আপনি নুব বা রুকি হয়ে থাকেন, আপনি যদি এই ট্রিক গুলো না জেনে থাকেন, আপনি নর্মালি সেন্টেন্সটা পড়ার ট্রাই করবেন একবার দুইবার, এবং প্রতিটা অপশন একটা 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 করে আপনি কিন্তু বসে বসে দেখার ট্রাই করবেন যে কোন অপশনের জন্য আপনার সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে। হ্যাঁ। সো এবং সেটা খুবই টাইম কনজিউমিং। এইটার ক্ষেত্রে আসলে ট্রিক হচ্ছে, যখন আমি এটা অ্যান্সার করব, সবার আগে যেহেতু আমি জানি যে এখান থেকে একটা জোড়া কোশ্চেনের, সরি, একটা জোড়া অপশনের সেম মিনিং, আমার আগে আসলে সেটা খুঁজে বের করতে হবে। সেই জন্য আমি আসলে কোশ্চেনের দিকে তাকাবো না, আমি আগে সেন্টেন্সটা তুলে ফেলবো। এবার আমি একটু অপশন গুলোর দিকে তাকাই। সেন্সরড মানে হচ্ছে কোনো কিছু আটকানো বা দমিয়ে ফেলা, তাই না? ইমিটেট মানে হচ্ছে কোনো কিছু কপি করা। সাপ্রেসড মানেও কিন্তু কোনো কিছু দমায় রাখা বা আটকানো। তো এই যে আমি একটা পেয়ার পেয়ে গেলাম, এই দুইটার আসলে মিনিং সেম। আন্ডারস্কোর মানে কোনো কিছু হাইলাইট করা। কাউন্টারফেট, এটার মানে হচ্ছে কোনো কিছু ইমিটেট করা বা কপি করা। তার মানে এই দুইটার আসলে অ্যান্সার সেম। আর মিস রিপ্রেজেন্ট মানে কোনো কিছু ভুলভাবে প্রেজেন্ট করা, তা এটার কোনো সিমিলার ওয়ার্ড নাই, এটা আসলে আমার আনসার না। আন্ডারস্কোর হাইলাইট, এটারও কোনো সিমিলার ওয়ার্ড নাই, তার মানে এটা আমার আনসার না। তো আমার এখন আসলে দেখতে হবে এ সি নাকি বিই, কোনটা কারেক্ট আনসার। সো আমি আসলে কোশ্চেনে এবার ফিরে যাব। কোশ্চেনটা আমি একবার পড়ি যে ইট মে বি দ্যাট মোস্ট অফ দিস ফিল্ম ফুটেজ ওয়াজ শোন সামওয়্যার, বাট দ্য ডকুমেন্টারি ইজ ডিজাইন টু মেক অডিয়েন্সেস ফিল দ্যাট দিস ফুটেজ হ্যাজ নেভার বিন সিন, অর দ্যাট হ্যাভিং বিন সিন ইট ওয়াজ ডেলিবারেটলি ড্যাশ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স যেটাকে বাট দিয়ে আলাদা করা হয়েছে। অর্থাৎ বাটের এক সাইডে যদি পজিটিভ মিন করে, অন্য সাইডে নেগেটিভ মিন করবে। অন্য সাইডে যদি নেগেটিভ মিন করে, অপর সাইডে পজিটিভ মিন করবে। যদি এখানে দো বসতো বা অল দো বসতো, সেক্ষেত্রে আসলে আমি সেম রুল অ্যাপ্লাই করতাম। কিন্তু যদি এখানে অ্যাজ, সিন্স, অ্যান্ড এগুলা বসতো, সেক্ষেত্রে আসলে এই সাইডে যদি পজিটিভ হইতো, এই সাইডেও পজিটিভ, এখানে নেগেটিভ হলো এখানেও নেগেটিভ। তো তাহলে আমি এখন দেখি বাটের এই সাইডের সেন্টেন্সটার মিনিং আমি বের করতে পারবো। ইট মে বি দ্যাট মোস্ট অফ দিস ফিল্ম ফুটেজ ওয়াজ শোন সামহার। তার মানে কোথাও আগে দেখানো হয়েছিল, ওয়াজ শোন সামহার। অপর পার্টে হচ্ছে তার মানে দেখানো হয়নি। দেখানো হয়নি মানে সাপ্রেস করা হয়েছিল। আমার সাপ্রেস আছে। সাপ্রেস যদি একটা আনসার হয়, আর একটা হচ্ছে সেন্সর। এ সি, শেষ। আমার আর কোনো কিছু তাকানোই লাগলো না, আমার এটা অ্যান্সার করতে 1 মিনিট লাগলো। তো এই যে এই ট্রিকটাও কিন্তু আমি জেনেছি আসলে, আমি একটা সিরিজ ফলো করেছি সেই জন্য। কোয়ান্টের ক্ষেত্রেও তাই। যেমন, আচ্ছা, এটা হচ্ছে একটা জিআরই ক্যালকুলেটর। আপনার কিন্তু জিআরই এক্সামে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর বা আপনার নিজে থেকে আপনি কোনো ক্যালকুলেটর নিতে পারবেন না। আপনার কম্পিউটার স্ক্রিনে যে ক্যালকুলেটরটা প্রোভাইড করবে, এবং সেটার ফাংশন খুবই লিমিটেড, আপনি শুধু রুটের কাজ করতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না, এবং আপনি বড় ধরনের কোনো ক্যালকুলেশনও করতে পারবেন না। ধরুন আপনাকে কোশ্চেনে দেওয়া হলো যে 3 টু দি পাওয়ার 123 এর ইউনিট ডিজিট কত। অর্থাৎ ধরুন 3 টু দি পাওয়ার 1, এটা ইউনিট ডিজিট হচ্ছে 3। 3 স্কোয়ারের ইউনিট ডিজিট হচ্ছে 9। 3 কিউবের হচ্ছে কত, 27 এর 7, এটা হচ্ছে ইউনিট ডিজিট। এরকম ভাবে 3 টু দি পাওয়ার 123 এর কত, এটা আপনার ক্যালকুলেটরে কখনই বের করা সম্ভব না, বাট এটা একটা ট্রিক আছে। আমি যদি এটাকে কন্টিনিউ করি, 3 টু দি পাওয়ার 4, তাহলে হবে হচ্ছে 81, যেটা ইউনিট ডিজিট হচ্ছে 1। তো এখানে আমি লক্ষ্য করি যে যখন আমি আবার 3 টু দি পাওয়ার 5-এ যাব, তাহলে পরবর্তীতে যে সংখ্যাটা আসবে সেটা ইউনিট ডিজিট আবার 3 হয়ে যাবে। তো আমি যদি লক্ষ্য করি, 3971, 4টা ডিজিট পরে আমার আবার রিপিট করে 3-তে ব্যাক করতেছে। হ্যাঁ। তো পরবর্তীতে যদি আমি 3 টু দি পাওয়ার 6 নিতাম, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট আসলে 9 হতো। এরকম করে যদি আমি রিপিট করতে চাই, তাহলে আমি 3 টু দি পাওয়ার 123, এটাকে আমি লিখতে পারি যে 120 প্লাস
তিন। এই 120-এর পরে আমার যেই ভ্যালুটা আসছে সেটা আসলে 3 কিউবিক ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এটার ইকুইভ্যালেন্ট যেটার মান হচ্ছে 7। অর্থাৎ আমার এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে 7। এই ট্রিকটার জন্য আমার ক্যালকুলেটর লাগেনি, আমি জাস্ট ট্রিক জানলাম দেখে পারলাম। তো আশা করি আমি এই তিনটা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়ে আইডিয়া দিতে পেরেছি যে আমার আহ, মানে আগে টিউটোরিয়াল সিরিজ ফলো করা উচিত নাকি আমার আগে কোশ্চেন সলভ করা উচিত। সো এটা প্রবাবলি লাস্ট কোশ্চেন, দ্যাট ইজ হোয়াট ইজ কনসিডার্ড এ গুড জিআরই স্কোর। এটা কোশ্চেনটা আমি এভাবে করতে পারি যে হোয়াট ইজ কনসিডার্ড অ্যাজ রিকোয়ার্ড জিআরই স্কোর, কারণ আমাদের অ্যাডমিশনের জন্য জিআরই তে কত লাগবে। এবং এই কোশ্চেনের অ্যান্সার আসলে আমি এক কথায় বা এক সেন্টেন্সে দিতে পারবো না, এবং প্রবাবলি আমার কাছে এটার অ্যান্সার নেই। কারণ আম, যদি আমি একটু বুঝিয়ে বলি যে জিআরই স্কোরটা আমাদের কেন লাগবে ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য। সো ইউএসএ তে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জিআরই যে স্কোরটা লাগে সেটা ওয়েভ করা। এর মানে হচ্ছে আমার জিআরই স্কোরটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দরকার নেই, তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে জিআরই স্কোর লাগে। তো সেসব ক্ষেত্রে যদি আমি ওই ওয়েবসাইটে ঢুকি, আমি গ্র্যাড অ্যাডমিশনের যে পেজে যাব, সেখানে গিয়ে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পেজে যাব। সেখানে গেলে আমি যে আমার রিকোয়ার্ড স্কোর গুলো, সেখানে আইএলটিএস, টোফেল, জিআরই, এই স্কোর গুলো আমি লিস্ট দেখতে পারবো। সেখানে লেখা থাকে যে আমার জিআরই তে 300 লাগবে বা 298 লাগবে, বা কোয়ান্টে কত লাগবে, ভার্বালে কত লাগবে, এটা বলা হয়ে থাকে। এটা হচ্ছে বেসিক্যালি আমার রিকোয়ার্ড স্কোর। আমার যদি ওইখানে অ্যাডমিশন নিতে চাই, আমার এই রিকোয়ার্ড স্কোরটা ফুলফিল করা লাগবে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। তবে আরেক ধরনের রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে মেইনলি প্রফেসর রিকোয়ারমেন্ট। প্রফেসর রিকোয়ারমেন্টটা কি? সেটা হচ্ছে, ধরে নিলাম আমার ইউনিভার্সিটিতে জিআরই স্কোর ওয়েট, কিন্তু আমি তো একটা প্রফেসরের কাছে ফান্ডের জন্য বা অ্যাসিস্ট্যান্টশিপের জন্য সেই প্রফেসরকে মেইল করব বা তার সাথে মিটিং করব। মিটিং এর সময় বা মেইলে রিপ্লাইয়ে সে হয়তো আমাকে ভার্বালি বলে দিতে পারে যে তুমি যদি আমার ল্যাবে জয়েন করতে চাও, তাহলে তোমার জিআরই তে একটা স্কোর লাগবে, এত স্কোর লাগবে। এটা হচ্ছে প্রফেসর রিকোয়ারমেন্ট। যেমন আমি যদি আমার গত ফলে অর্থাৎ ফল 25 যেটা গেল সেইখানে অ্যাডমিশন হয়েছে এমন আমার কিছু ক্লাসমেট বা ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলতে চাই, যেটা থেকে আসলে ইনফ্লুয়েন্সড হয়ে আমি জিআরই এক্সামে বসেছিলাম। তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে দুইজন ফ্রেন্ডের ক্ষেত্রে তাদের প্রফেসর তাকে বলেছিল যে আমার কোয়ান্টে 160 প্লাস লাগবে। যদি তুমি কোয়ান্টে 160 প্লাস পাও, তাহলে তুমি আমাকে কন্ট্যাক্ট করো। আরেকজন ফ্রেন্ড, তার থেকে শুনেছিলাম, তাকে তার প্রফেসর বলে দিয়েছিল যে নর্মালি আমি 164 থেকে 165 অ্যালাউ করি, কিন্তু অ্যাটলিস্ট তোমার 163 থাকাই লাগবে। এটা হচ্ছে ওই প্রফেসরের রিকোয়ারমেন্ট ছিল। তো আমার ওই ফ্রেন্ডটা যদি, ধরে নিলাম তার জিআরই তে 310 ছিল, কিন্তু সে যদি আসলে কোয়ান্টে 161 পেত, সে কিন্তু ওই প্রফেসরের কাছে যেতে পারতো না। সো জিআরই স্কোর আমার কত করা লাগবে বা আমার কত জিআরই স্কোর হলে দ্যাট ইজ এনাফ ফর মি, এটা ডিপেন্ড করে পুরোটাই রিকোয়ারমেন্টের উপর। সো এতটুকু ছিল আমার ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।